ক্লাসে ফল্গু এমন একটা বিচ্ছিরি ব্যবহার করে বসেছে যে তার কথা না বলে উপায় নাই। খুব ছোটবেলায় ফল্গু মানে সর্বজীবে অপার দয়া। পথ থেকে রোগা ঠ্যাং ঠ্যাঙে কুকুর ছানা নিয়ে আসতো, তারপর কাতর গলায় বলতো, দেখো মা, ঠিক হরিণের মতন দেখতে। রোগা কুকুর, ঘেও বেড়াল সব এনে যত্ন করে সারিয়ে তুলত। খুব ছোটবেলায় শীতকালে লাল মাছ দিয়ে শীত পড়ছে বলে জল থেকে তুলে বাবার চুরুটে ছাই বোঝাই, ছাই দানে ছাই চাপা দিয়ে রেখেছিল। ফল্গু জীবে দেওয়ার জন্য একবার শান্তিনিকেতন থেকে ছুটিতে বাড়ি গিয়ে দেখি বাবা ও মার দুই দলে অসম্ভব মন কষাকষি চলছে। বাড়ির কাজের লোকজন, গয়লা, চাপরাশি, রিক্সাওয়ালা, এদের মধ্যে কেউ বাবার দলে, কেউ মার দলে লোক ছিল। কি হয়েছে ভেবে পাই না। বাবা বাড়ির কারোর সাথে কথা কইছেন না, কিন্তু সব কথা নাকি নন্দন রিক্সাওয়ালা আর রামদেও চাপরাশিকে বলছে। শেষে বোঝা গেল ফল্গুর জিভে দয়ার কারণে ঘটক বাড়ির সব ভিড়ে গেছে। বাবাকে কে জানো খাবেন বাবু বলে দুটো মুরগি আর মোরগ দিয়ে গেছে। ফল্গুর অস্ত্র ছিল বুট সাহেবের বাচ্চার মতন হা করে কান্না। ব্যাস, ফলে তাদের আর খাওয়া হলো না। মার বক্তব্য, এরা স্বাভাবিক মুরগি নয়, কেননা তারা এত ডিম পারে, সব ডিম ফুটে এত বাচ্চা হয়, কে কবে দেখেছে? সেসব বাচ্চাও নাকি অত্যন্ত তাড়াতাড়ি বড় হচ্ছে এবং মুরগির জন্য তৈরি ঘরে থাকে না, যেখানে ইচ্ছে ডিম দিচ্ছে। ফল্গু বলতে চেষ্টা করলো, ওরা যে জায়গায় ডিম দেয় সেটা মনে রাখা মানুষদের দরকার। তেমন সুবিধা হলো না, কেননা আমি নিজেই দেখলাম বাবার সযত্নে রাখা 3 মণ ওজনের বড় ওভারকোটের প্রতি পকেটের ডিম আর মুরগি। কয়েকটা অতি হতো ছাড়া তারা 2.5 টাঙানো লেপ তোষকের উপরে বসে এবং ডিম পাড়ে। স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে ডিম মাটিতে পড়ে যায় এবং ভেঙে যায়। আয়না টেবিলের দেরাজে ডিম, ছবির পেছনে ডিম, আনলায় টাঙানো 60 পাঞ্জাবি পড়তে যাও, পকেটে মুরগির বাচ্চা। বেশ কয়েক মাস ধরে কোথায় মুরগি কোথায় ডিম তাই বের করার জন্য সকালে ভীষণ দৌড়াদৌড়ি করতে হলো। আর মোরগ ভরে ডাকে, এ একেবারে গল্প কথা। রাতে সবাই মনে করলো ঘুমো। সারা রাত ধরে কিছুক্ষণ বাদবাদি মোরগরা একসঙ্গে বিকট ডেকে ওঠে। ফল্গুর মুরগিরা কাপ, ডিশ, কাচের গ্লাস ভাঙতে এও দেখেছে। যাই হোক, এসব মুরগি একদম রানীক্ষেত অসুখে সবাই ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়। এখন মনে পড়ছে মুরগিগুলো ডিমে তা দিত না। তখন বর্ষার বৃষ্টিতে ফল্গু মুরগিদের ঠিক করে স্নান করার বলতো, পুকুরি ছাড়াচ্ছি। এরপরেও কেউ মুরগি পোষে? একা ন্যাদোষী কয়েক বছর ধরে যথেষ্ট জ্বালিয়েছে। মা তো স্পষ্টই বলতেন যে এ বাড়িতে পাখি পশুও যেন কেমন হয়ে যায়। এরপরেও ফল্গু যথারীতি এক বুড়ো মুরগি তুলে আনলো পথ থেকে। মিসেস ডুলুই নামে এক বৃদ্ধা প্রতিবেশিনী, যাকে আড়ালে সবাই ডলি বুড়ি বলে ডাকতো, তারই মুরগি। ফল্গুর হাতে পড়ে 3 দিনে সে মুরগি তাজা হয়ে গেল এবং সকলকে টুকরো দেওয়া শুরু করলো। মুরগিকে ফল্গু ডলি বুড়ি বলেই ডাকে। সবাই শুনতে পেত, এই ডলি বুড়ি ঘর নোংরা করলো, তাড়া দে তাড়া দে তাড়া দে। এই ডলি বুড়ি পালাচ্ছে, ধর 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 ধর। সব বিশেষ ডলির কানে পৌঁছতো। বলা হলো তিনি খুশি হতেন। তাকে তো বলা যায় না। ঠাকুরদার জ্ঞানবাবুর মতন দেখতে একটা বেড়ালের নাম ছিল জ্ঞানবাবু, আর জ্ঞানবাবুর ঠ্যাং ভাঙবো শুনে তিনি বেজায় রেগে একদিন বাড়ির থেকে বেরিয়ে গেছিলেন। যাই হোক, মুরগি পুরানকে বোকা বানিয়ে ডলি বুড়ি বহুদিন বাঁচে, বহুদিন দিন দেয়। ফল্গুর ঠিক উপরের মন কঞ্চি ছোটবেলায় ছিল বেজায় বাজে। রাঙাড়ির চেলা ভালো মানুষ ফল্গু একবার এক ঝুড়ি ডিম নিয়ে উধাও। দেখা গেল খাটের নিচে ওর ডিমের ঝুড়ির উপর উপুর হয়ে বসে আছে। কি করছো ফল্গু?
রেশম রেশম চুল, অবাক অবাক চোখ। ফল্গু বলল, ডিমে তা দিচ্ছি, বাচ্চা হবে। একবার দুজনকে সাবান দিয়ে স্নান করিয়ে ধপধপে জামা পরিয়ে ভাত খাইয়ে ঠিক দুপুরে আমি পাশের বাড়ি গেছি গল্পের বই আনতে। আসার সময় দেখি রাস্তায় উল্টোনো পিচের ড্রাম থেকে দুটো কালো ভূতের ছানা বেরোচ্ছে। কঞ্চির বুদ্ধিতে দুজনে পিচের ড্রামের রহস্য সন্ধানে ঢুকেছি। আমি পিচে ভরা কানগুলো অবধি জুট করে ধরতে পারি। তারপরে একবার কেরোসিনে চোবাই, তারপরে গরম জল আর সাবান। বহুকাল দুজনের ভুরু আর চুলে পিচ লেগেছি। এই ফল্গু এরপরেই খেলাধুলা, সাঁতার, বক্সিং, ব্যবসায়ীদের জমা নেওয়া গাছের আম চুরি, স্কুল পালিয়ে গঙ্গা সাঁতরে চড়ের তরমুজ চুরি, এইসব ভালো ভালো কাজ করতে করতে সে বড় হয়ে গেল। বড় হয়ে সে যে এমন পাক্কা গোপী দাদা হবে তা সত্যি ভাবা যায় না। কলকাতায় একদিন আমার ছেলে বাপ্পা তখন খুব ছোট ছিল। ফল্গু এসে বলল, শিগগির চলো, ভীষণ বিপদ। কি হয়েছে? ছোটদার বসন্তদার কাণ্ড কি বলো তো? বসন্ত চৌধুরী অপুর বন্ধু ছিল, রথের মেলা থেকে দুটো হরিণ এনে ছাদে তুলেছে। হরিণ? জ্যান্ত হরিণ নইলে কি? ছাদে তুললো কি করে? ওই তরকারি দেখিয়ে তারপর তারা ছাদে দাপিয়ে বেড়াচ্ছে, ছাদ ভেঙে যাচ্ছে, বাড়িওয়ালা চেঁচাচ্ছে ছোটদাকে তুলে দেবে। আমি বাপ্পাকে বগল দাবা করে দৌড়লাম। গিয়ে কে দেখলাম বলুন তো? ছাদের কোণের ছোট্ট একটা ফুলের টবে তার উপর এতটুকু দুটো ছোট মাটির হরিণ। অবু বলল, দিদি, এক দাদা চিংড়ি মাছ এনেছি, চাকরটা যা তা রাধে। ফল্গুকে বললাম দিদিকে ডেকে নিয়ে। এই হলো ফল্গু। সেদিন দিগ্বয়ে গিয়ে শ্বশুরবাড়ি কে এক ভদ্রলোক আগে বরণ করেছিলেন। তিনি আমাদের পাড়ার যার কথাই জিজ্ঞেস করেন, ফল্গু বলেন তিনি তো নাই। সে কি? মারা গেছে। অমুক লোক আমেরিকা গেছে। হয় মারা গেছেন, নয় আমেরিকা গেছে। যাদের কথা হচ্ছে তাদের বয়স 70 থেকে 82। কেউ মারা যাননি, আমেরিকাও যাননি। ফল্গুর যুক্তি হলো, বেঁচে আছেন বললেই 7 গোষ্ঠীর খবর জানতে চাইবেন, তার চেয়ে এইরকম বলাই ভালো। ওর চূড়ান্তর বজ্জাতির কথা সহকর্মীদের কাছে সেদিকে শুনলাম। ও কাজ করতো পাটনায়। বিহারে অন্য কোথাও গেছে। ফল্গুরা কয়েকজন ওষুধের কোম্পানির লোক, আর সেখানে এক ওষুধের দোকানে 4 ভাই এসেছে। বিহারের নিয়ম হলো, কেউ মারা গেছে খবর পেলেই মাথা ন্যাড়া করতে হয়। ফল্গু ওদের দেখেই বলল, আরে এ কি দেখছি, আপনাদের তো সর্বনাশ করেছে। কেন ঘটক বাবু? আরে পাটনায় আপনাদের কাকা। ও কি দুঃখের কথা। তা আপনারা মাথা নাড়া করেননি? এসব লোটে গেলে মহানিন্দে। 4 ভাই মাথা কামিয়ে নাপিত দিয়ে বাড়ি দৌড়লো। তার ব্যাস 2 বছরের ছেলে থেকে 80 বছরের বুড়ো সবাই মাথা কামিয়ে ফেলল। পরের দিন ফল্গু হাওয়া। পাটনা থেকে ওষুধের ব্যবসায়ী কাকা তো সেদিন কি আসার কথা না? তিনি এলেন। তারপর বোঝো সে কি ব্যাপার, অনেকগুলো ন্যাড়া মাথা লোক শুধু ঘটকবাবুকে খুঁজছে। আমাকে একবার লিখেছিল কলকাতা যেতে পারছিল, পাটনায় এরোড্রোমে হাজার হাজার নীলগাই ঢুকে গেছে। আমি তোমায় চিঠি লিখছি আর চারপাশে তারা ঘুরছে। কি জানে সেটা সত্যি নাকি গল্প। এখন হঠাৎ মনে পড়ল, ছোট্ট বাপ্পা চিড়িয়াখানায় যেতে চায়। ফল্গু বলল, আগে খরগোশদের ব্যবস্থা হোক তবে যাবে তো। এখন চিড়িয়াখানায় ভীষণ গন্ডগোল। কি হয়েছে রাঙা মামা? ফল্গু তো বাপ্পার চোখে বীরপুরুষ, তার সব কথাই সত্যি। দ্বীপে খরগোশরা ছিল, বুঝলি তো, কালো রাজহাঁসদের পিঠে চড়ে তারা চলে এসেছে আর সারা বাগান ছড়িয়ে পড়েছে। খরগোশদের ব্যাপার তো, বাচ্চা হয়েছে তাড়াতাড়ি আর চিড়িয়াখানায় ঢোকাই যাচ্ছে না। পায়ের নিচে খরগোশ চাপা পড়বে না। ফল্গুর চেয়ে বড় গোপীদাদা আমি আর দেখিনি, আর দেখব বলে মনে হয় না। এমন মানুষও আর দেখিনি যে হাজির হলেই রোজকার একঘেয়ে দিনটা উৎসবের দিনের মতন আনন্দ ঝলমল করে উঠবে। বাকি দিনগুলো নিয়ে কি করা যাবে ভেবে পাচ্ছি।